সালমান গর্জে উঠল। তুমি আম্মার সাথে এরকম কেন করেছ? রিমঝিম স্থির চোখে তাকিয়ে শুধায়। কি করেছি? কি করেছ জানো না? রিমঝিম শান্ত গলায় বলে। তুমিই বলো, কি করেছি আমি? মায়ের জন্য রান্না করনি কেন? রিমঝিম এবার চোখে একরাশ হতাশা নিয়ে বলে। তোমার আম্মা আমাকে খাবার ছাড়া রেখেছে একদিন। আমাকে নিচুজাত বলেছে। মুখে মুখে তর্ক করা মেয়ে বলেছে। সেই বেয়াদব মেয়ের হাতের রান্না খেতে তার গায়ে লাগবে না? তাই করিনি রান্না। সালমান রেগে গলা চড়িয়ে বলে। কি বড় মুখ করে সেটা বলছো? লজ্জা করছে না? রিমঝিম হালকা হেসে, গলার নিচে আটকে থাকা দীর্ঘশ্বাসটা ঠেলে বলে। সব লজ্জা বাড়ির বউদেরই কেন হবে, সালমান? সালমান এবার এক ধাপ এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে। একদিনেই মুখ বেশি চলছে তোমার। রিমঝিম আর চুপ থাকল না। ভাঙা গলায় জেদে ঠাসা সুরে বলল। তোমরাই বাধ্য করেছ আমার মুখ চালাতে। খেয়াল করে দেখো আমি কি আগে এমন করেছিলাম? দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ আর পিছিয়ে যেতে পারে না। তখন সামনে এগোনো ছাড়া আর কোনো উপায় থাকে না। আমিও আর পিছু হটতে পারছি না। রিমঝিমের কথার অর্থ সালমান বেশ বুঝল। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর একটু নরম হয়ে প্রশ্ন করে। বেশি বাড়াবাড়ি করছো না? রিমঝিম তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে বলে। সবসময়ই আমারটাই বাড়াবাড়ি হয়, তাই না? 2 বছর ধরে শুধু দিয়েই গেলাম। অথচ বিনিময়ে তো কোনো মনি পেলাম না। সালমান এবার শান্ত গলায় বলে। মা তো বয়স্ক মানুষ। একটু বুঝে নিতে পারো না? এই একটুকু কথায়, এতক্ষণ কঠিন মুখোশের আড়ালে থাকা রিমঝিম যেন মুহূর্তেই গলে যায়। চোখের কোণে জমে থাকা কষ্ট ফুপিয়ে উঠে বেরিয়ে আসে। সালমান সুযোগ বুঝে রিমঝিমের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে, চুপচাপ হাত রাখে রিমঝিমের গালে। তাতেই যেন রিমঝিমের সব ক্ষোভ, অভিমান, গলায় আটকে থাকা কান্না ঝরে পড়ে। ভেজা গলায় রিমঝিম ফিসফিস করে বলে। তুমিও আমাকে সবসময় ভুল বুঝো। তুমি অন্তত যদি আমাকে বুঝতে, আমি কখনো এমনটা করতাম না। সালমান এবার একটুখানি হেসে আদুরে ভঙ্গিতে বলে। সারাদিন অফিস করে এসে এসব টানাপোড়েন আর ভালো লাগে না। তুমি একটু নরম হয়ে মাকে শুধিয়ে দিতে পারো না? রিমঝিম চোখ মুছে মাথা নাড়ে। চেষ্টা করছি তো, পারছি কই? সালমান এবার একটু গভীর হয়ে বলে। উহু, আরও পারতে হবে। আমি জানি তুমি পারবে। বলেই সে রিমঝিমকে আলতো করে বুকে টেনে নেয়। রিমঝিমও নির্ভরতার সেই ছায়ায় ঢুকে পড়তেই সব অভিমান, সব রাগ নিমেষেই গলে পড়ে যায়। ড্যাশ 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 ড্যাশ। রাতের খাবারটা রিমঝিম ফুরফুরে মেজাজে নিজেই রান্না করেছিল। একে একে টেবিলে সাজিয়ে রেখে সালমানকে ডেকেছিল খেতে। সালমান এসে মাকে ডেকে নিয়ে এলো, তারপর জনেই টেবিলে বসে পড়ল। সালমান নিজের হাতেই হালিমা বেগমের প্লেটে খাবার তুলে দিল। নিজেও চুপচাপ খেতে শুরু করল। কিন্তু হালিমা বেগমের মুখ কঠিন। তিনি ঠোঁট শক্ত করে রেখেছেন। একবারও কোনো খাবার হাতে তুললেন না। মুখে খাবার তুলবেন না ঠিকই, কিন্তু ছেলের পাশ থেকেও নড়বেনও না। এই নীরব অনাস্থার মাঝে ছেলের মুখ থেকেও হাসি ঝরে গেল। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, তারপরই সালমান ধীরে ধীরে মুখ তুলে কড়া চোখে রিমঝিমের দিকে তাকায়। সে দাঁড়িয়ে ছিল একটু দূরে। সালমান ধীরকণ্ঠে আদেশের ভঙ্গিতে বলে। মায়ের কাছে ক্ষমা চাও। এক্ষুনি। রিমঝিম কিছুটা বিস্মিত হয়। চোখে বিস্ময়ের ছায়া। শান্ত গলায় জবাব দেয়। উনার হয়তো বদহজম হয়েছে। তাই খাচ্ছেন না। এখানে আমি কেন ক্ষমা চাইব? সালমান এবার খানিক কড়া সুরে প্রশ্ন করে। কেন চাইবে তুমি জানো না? না। সালমানের কণ্ঠে রাগ বাড়তে শুরু করে। সে কিছু বলবে বলেই মুখ খুলেছিল, ঠিক সেই মুহূর্তে হালিমা বেগম নিজেই বলে উঠলেন। থাক বাবা, আমার জন্য তোদের মধ্যে অশান্তি করিস না। আমি পানি মুড়ি খেয়ে রাত কাটিয়ে দিব। তার কণ্ঠে অভিমান, চোখে জল জমে আছে। সালমান এবার চুপ করে গেলেও দৃষ্টিতে অনুযোগ স্পষ্ট। সে ধীরে রিমঝিমের দিকে তাকিয়ে কড়াকণ্ঠে বলে। দেখছো? তুমি এখনো বুঝতে পারছো না? তুমি কেন ক্ষমা চাইবে? রিমঝিমের কণ্ঠ এবার অনেক শান্ত, অনেক ঠান্ডা। সে নিজেকে সামলে প্রত্যুত্তর করে। আমি কোনো ভুল করিনি যে ক্ষমা চাইব। ভুল উনি করেছেন। ক্ষমা চাওয়ার হলে উনি চাইবে।
এরপর একটু থেমে যায় রিমঝিম। যেন নিজের ভেতরেই কিছু ভেঙে যাচ্ছে, তবু গলায় অনুরণিত হয় এক কঠিন সিদ্ধান্তের রেশ। তবে, ক্ষমা চাইলে যদি সব ঠিকঠাক হয়, তাহলে আমি চাইতেন পারি। আমি চাই, সব ঠিক হয়ে যাক। সে ধীরে হালিমা বেগমের দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে, আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, মা। এত কিছুর পরেও রিমঝিম ক্ষমা চাইল। শুধু এক ক্লান্ত মানুষের একটুখানি শান্তির আকুতির জন্য। এতক্ষণ চুপচাপ থাকা হালিমা বেগম যেন নিজের জয় নিশ্চিত করলেন, তিনি মুখে বিজয়ের ছায়া টেনে নিলেন। তবু ছাড় দেওয়ার পাত্রী উনি নন। রিমঝিমের কথার প্রেক্ষিতে তিনি মৃদু গলায় তীক্ষ্ণ কটাক্ষে বলে উঠলেন, তুমি যেটা করেছ, সেটা অনেক বড় ভুল। মায়ের মতো একজন মানুষকে না খাইয়ে রেখেছ। তোমার নিজের মা হলে, এমনটা করতে পারতে? রিমঝিম চোখ তুলে তাকায়। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে সে। তার গলায় ধ্বনিত হয় একরাশ ব্যথা ও প্রতিবাদ। আপনি কি কখনো আমাকে মেয়ে ভেবেছেন, যে আমি আপনাকে মায়ের মতো ভাবব? স্বামীয়াকে আর আমাকে তো আপনি সবসময় এক কাতারে ফেলেন না। আপনি তো কখনো মা হয়ে আসেননি আমার কাছে, আপনি যদি একদিনও মা হয়ে দেখাতেন, আমি 10 দিন মেয়ে হয়ে দেখাতাম। আপনি যদি কিছু না দেন, তাহলে আমার কাছ থেকে কি আশা করেন? কথাগুলো শেষ না হতেই আচমকা সালমানের দ্বিতীয় চড়টা এসে পড়ে রিমঝিমের গালে। সব শব্দ থেমে যায়। রিমঝিম স্থির চোখে তাকিয়ে থাকে, চোখের কোণে নীরবে ঝরে পড়ে এক ফোঁটা অশ্রু। সে কিছু বলে না। শুধু মনে মনে একটা চিরচেনা সত্যকে আবার অনুভব করে। একটুখানি আদর পেলেই ভুলে যেতে নেই। সে ভুলে গিয়েছিল, মা ভক্ত ছেলেরা কখনোই একজন স্ত্রীকে সত্যিকার অর্থে ভালো রাখতে পারে না। তারা বোঝে না, বিয়ের মানে শুধু একজন কাজের মেয়ে বাড়িতে আনা নয়। তারা ভুলে যায়, বিয়ের পর মা আর বউ, এই দুই জনের দড়ির টান সামলাতে হয় ভারসাম্যে, কাউকে হারিয়ে নয়। কিন্তু তারা পারে না। তারা শুধু একপাশ নিজের দিকে রেখে, অন্য পাশটা টেনে ছিঁড়ে ফেলে দেয়। রিমঝিম জানে, সালমান আবার ক্ষমা চাইবে। আবার একটু আদর করে বলবে, ভুল হয়ে গেছে। আর আবারও সেই একই কষ্ট ফিরে আসবে। কারণ, অতিরিক্ত মা ভক্ত ছেলেরা স্ত্রীকে তার প্রকৃত মর্যাদা কোনোদিনও দিতে পারে না। আর রিমঝিম? সে আবারও গলে যাবে সেই একটুখানি মায়, আবারও ক্ষমা করে দেবে। এটাই তো নিয়ম। কিন্তু কেন সে পারে না শক্ত হতে? রিমঝিম স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সে নিজেকে সামলানোর চেষ্টা করল। তারপর ধীরে ধীরে মুখ তোলে সালমানের দিকে তাকিয়ে বেশ শান্তস্বরে শুধায়, তোমার না, বিয়ে করা উচিতই ছিল না। তুমি মায়ের ছেলে হয়েছ ঠিকই, কিন্তু এখনো মানুষ হওনি, স্বামী হওয়ার তো অনেক পরের কথা। তারপর ধীরে তাকায় হালিমা বেগমের দিকে। বিষাদে ভেজা কণ্ঠে শুধায়, আর আপনার উচিত ছিল, আপনার ছেলেকে আজও কোলে করে রেখে দেওয়া। কাউকে জীবনের সঙ্গী বানাতে পাঠানো নয়। বিয়ে করিয়ে বড় ভুল করেছেন। আর সেই ভুলের খেসারত আমি দিচ্ছি। আমি আপনাদের অভিশাপ দিচ্ছি না। কিন্তু যেদিন আপনার মেয়ের সাথেও কেউ এমন করবে সেদিন বুঝতে পারবেন, কতটা অন্যায় করেছেন একজন মেয়ের সাথে। রিমঝিমের কড়া কড়া কথায় হালিমা বেগমের চোখ কুঁচকে ওঠে। তিনি ধমকের ভঙ্গিতে বলেন, দেখছ সালমান, তোর বউয়ের জবান কোথায় গিয়ে ঠেকেছে। কত বড় সাহস। কিন্তু সালমান চুপ। সে শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে রিমঝিমের দিকে। চোখে বিস্ময়, অপরাধবোধ আর এক ফোঁটা অনুশোচনা। এই মেয়েটা, যে 2 বছর ধরে মুখ বুজে সহ্য করেছে, সে আজ এত শক্ত হয়ে গেল কিভাবে? এক মুহূর্তে তার মনে পড়ে, প্রথম প্রথম রিমঝিম কেমন ছিল। নরম, নিঃশব্দ, একটু হাসলেই যেন চোখে আলো পড়ে যেত। আর এখন? মুখে বিষ, চোখে বিদ্রোহ। ওর এই রূপের গড়ন কি তারাই নয়? সে আর তার মা? সে নিঃশ্বাস ফেলে। কিছু বলার ছিল, কিন্তু কোনো ভাষা খুঁজে পায় না। রিমঝিম ধীর পায়ে রুমে চলে যায়। দরজা বন্ধ হয়ে যায় উচ্চ শব্দে। হালিমা বেগম ছেলের দিকে তাকিয়ে থাকেন। সালমান কোনো কথা না বলে স্থির দৃষ্টিতে রিমঝিমের রুমের দিকে তাকিয়ে আছে। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট। মুহূর্ত পরে সে যেন নিজেই নিজের অজান্তে কয়েক পা রিমঝিমের রুমের দিকে এগিয়ে যায়। কণ্ঠে এক টুকরো অনুশোচনা ভেসে ওঠে, রিমঝিম।
এইটুকু উচ্চারণের সঙ্গে সঙ্গেই হালিমা বেগম তার পথ আগলে দাঁড়িয়ে যান। কণ্ঠে রাগ আর অপমানের ঝাঁজ। তুই কি পাগল হইছস সালমান? তোর ওই বেয়াদব বউকে শাসন করবি, তা না করে উল্টো ডাকতে ডাকতে ওর পেছনে যাস? ছেলের বউয়ের কথা এভাবে নত হইতে হয়? ছেলেমানুষ এমন হইলে চলে না। সালমান একদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মুখে আর আগের সেই চিরচেনা নির্ভরতা নেই, বরং কিছুটা ক্লান্তি আর স্পষ্ট উপলব্ধি। তুমি কি জানো, সে বেয়াদব হয়ে উঠেছে কার জন্য? আমরা তাকে বাধ্য করেছি, মা। তুমি, আমি, আমরাই তো ওর নরম মনটাকে পিষে পিষে এমন বানিয়ে দিয়েছি। হালিমা বেগম কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু সালমান থামিয়ে দেয়। সত্যিই তো। ভেবে দেখেছ কখনো? আজ যদি এটা তোমার মেয়ের সাথেও কেউ বলতো যে তুই নিচু জাত, তখন কি তুমি চুপ থাকতে? তখন কি বলতে, বউদের সব সহ্য করতে হয়? কথাগুলো শেষ করেই সালমান ধীরে হেঁটে চলে যায় রিমঝিমের রুমের দিকে। হালিমা বেগম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। গলা কেঁপে ওঠে। এরপর বিছানার পাশে বসে হঠাৎ করেই মুখ চাপা দিয়ে বিলাপের মতো কেঁদে ওঠেন। ওগো আল্লাহ, এ আমি কি কইরা ফেললাম? ছেলেও আমারে কথা কইতে ছাড় দেয় না। ড্যাশ 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 ড্যাশ। সালমান রুমে ঢুকতেই রিমঝিমকে এক দৃষ্টিতে দেখতে থাকে। তার চোখে অনুশোচনা, কণ্ঠে এক ধরনের নম্রতা টেনে নিয়ে সে শুধায়, রিমঝিম, আমাকে ক্ষমা করে দিও। আমার ওইরকম রিয়্যাক্ট করা উচিত হয়নি। রিমঝিম ধীরে ফিরে তাকায়। চোখে হতাশা জমাট। কিন্তু কণ্ঠে ক্ষীণস্থির ঝাঁজ রেখে সে প্রত্যুত্তর করে, হিসাব করে দেখো তো, মানুষ ভুল কয়বার করে? এই 2 বছরে তুমি ভুল করছো নিয়ম করে, মাসে নয়, প্রায় প্রতিদিন। তুমি ক্লান্ত হচ্ছ না? সালমান ব্যাকুল হয়ে এক কদম এগিয়ে আসে, যেন কাছে গিয়ে বোঝাতে চায়, সান্ত্বনা দিতে চায়। কিন্তু রিমঝিম হাত তুলে থামিয়ে দেয়। থাক, আর দরকার নেই। সেই একই নাটক বারবার না করলেও চলবে। তুমি ক্লান্ত না হলেও আমি ক্লান্ত। আমি বিরক্ত, আমি বিধ্বস্ত। তুমি এখন সরি বলবে, তারপর কালকে আবার মায়ের পক্ষ নেবে। আবার বলবে, ক্ষমা করে দাও রিমঝিম। এসব আর ভালো লাগে না। এবার থামো। সালমান স্তব্ধ। কণ্ঠে বিস্ময়ের ছোঁয়া, আমি নাটক করছি? তুমি এটা বলতে পারলে? রিমঝিম কণ্ঠ নামিয়ে ঠান্ডাভাবে বলে, হ্যাঁ। যদি এভাবে মায়ের আঁচলের নিচে থাকার সিদ্ধান্ত আরও আগে নিতে, তাহলে বিয়ে না করে সেখানেই থেকে যেতে পারতে। বলেই একটু থেমে দম নেয়। কণ্ঠটা হালকা কেঁপে উঠলেও সে নিজেকে সামলে আবার বলা শুরু করে, সংসার মানে শুধু বউ নয়, শুধু মাও নয়। ব্যালেন্স রাখতে হয়, সালমান। প্লিজ এটা বুঝো। আজ যদি তোমার বোনের সাথে এমন কিছু হতো, এক বউ হয়ে তাকে কেউ এভাবে ছোট করত, তাহলে তুমি ভাই হয়ে এটা কি মেনে নিতে? রিমঝিম কথাটা আস্তে বললেও সালমানের মনে হলো, কথাটার রেশ যেন ঘরের চারদিকে ছড়িয়ে পড়েছে। সে চুপ করে রইল। রিমঝিম আরও কিছু বলতে নেয়ার উদ্দেশ্যে মুখ খুলতে নিতেই হঠাৎই রিমঝিমের মুখটা ফ্যাকাশে হয়ে আসে। সে কপাল চেপে ধরে দাঁড়িয়ে থাকে মুহূর্তখানেক। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগে। সালমান বিস্ময় ডেকে ওঠে, রিমঝিম। রিমঝিম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার হাঁটু ভেঙে পড়ে যেতে থাকে। সালমান দৌড়ে এসে তাকে ধরে ফেলে, এই রিমঝিম, কি হলো তোমার? রিমঝিম কোনো উত্তর দেয় না। চোখ বুজে আসে। সালমানের কণ্ঠ কেঁপে ওঠে, রিমঝিম, রিমঝিম। রিমঝিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল গুছাচ্ছিল। ঠিক তখনই সালমান রুমে এসে হঠাৎ বলল, তুমি চাইলে আজ বাপের বাড়ি যেতে পারো। কয়েকদিন ঘুরে এসো। রিমঝিম থমকে গেল। আয়নার ফ্রেমে ধরা নিজের মুখটা যেন কিছু বুঝে উঠতে পারছিল না। গলায় স্পষ্ট বিস্ময় টেনে সে শুধায়, কি বললে? আমি যেতে পারি? সালমান চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে বলে, হ্যাঁ, একটু দূরে গিয়ে নিজের মতো করে থাকো। তোমারও তো বিশ্রামের দরকার। রিমঝিম চুপ করে গেল। এটা সেই মানুষ, যে বিয়ের পর তাকে যেন নিজের ছায়ার মতো আগলে রাখত, কিন্তু সেটা যত্ন নয়, যেন কোনো দায়িত্বে বাধা। সে কোথাও গেলে আগেই জানিয়ে রাখতে হতো, অনুমতির তালগোল পাকিয়ে শেষ পর্যন্ত তাকে না যাওয়াই ভালো, এই ছিল সালমানের অভ্যেস।
বাপের বাড়ি যেতে চাওয়ার মানেই ছিল অজস্র প্রশ্ন, একরাশ অনিচ্ছা, আর কেবল একদিনের অনুমতি, তাও মা-কে একা ফেলে না যাওয়ার শর্তে। আজ হঠাৎ নিজে থেকেই যেতে বলছে? কিছু একটা নিশ্চয়ই আছে। বা নেই। হয়তো আর কিছুই নেই। রিমঝিম আয়নার দিকে তাকিয়ে মৃদু হেসে নেয়। ভেতরে ভেতরে সে জানে, এটা ভালোবাসার স্থানচ্যুতি নয়, মায়ার মুক্তি নয়, এটা একটা সাময়িক ছুটি। সবকিছুর ঊর্ধ্বে রিমঝিম ভাবল, যাবেই। নিজের মনটাকে নতুন করে গুছিয়ে আনার জন্য সময় দরকার। তাই সে শান্ত গলায় বলে, ঠিক আছে, আমি যাব। এমন করে হয়তো প্রথমবার সে কারো অনুমতিতে নয়, নিজের সিদ্ধান্তে হাঁটছে একটা দরজার দিকে। সালমান ওয়াশরুমে ঢুকে পড়তেই রিমঝিম ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। শরীরটায় এখনো ক্লান্তি ভর করে আছে, তবু কোনো এক অদৃশ্য অভ্যাসের টানে সে হাঁটতে শুরু করল রান্নাঘরের দিকে। চুলায় হাঁড়ি বসিয়ে তরকারি চড়ে দিল। অন্য হাতে রুটি বানাতে শুরু করল। চুলার আঁচে হাতের রন্ধন আর গাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের বিন্দু দুটোই একসাথে যেন জ্বলছিল। এদিকে সালমান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে চারপাশে তাকায়, রিমঝিম কোথাও নেই। রুম ফাঁকা। হালকা অস্বস্তি নিয়ে সে রান্নাঘরের দিকে এগোতেই চোখে পড়ে রিমঝিম একা হাতে একদিকে তরকারি নাড়ছে, আরেকদিকে বেলনায় রুটি গড়াচ্ছে। রান্নাঘরের ছোট্ট জায়গাটা ভরে গেছে চুলার তাপ আর মাটির গন্ধে। কিন্তু তার মাঝেই রিমঝিমের মুখে এক অদ্ভুত নীরবতা। সালমান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হালকা কণ্ঠে বলে, তুমি এখানে? শরীর তো এখনো ভালো না। রিমঝিম তাকায় না। রুটি বেলতে বেলতে চোখ স্থির রাখে মাটির দিকে। তারপর মৃদু একটা হাসি ঝরে পড়ে তার ঠোঁটে। সালমানের প্রত্যুত্তর করে, তাই বলে নিয়ম ভাঙলে চলে? শব্দগুলো স্নিগ্ধ, কিন্তু কোথায় যেন ব্যথা গাঁথা। সালমান তাকিয়ে থাকে কিছুক্ষণ। সেই চিরচেনা মেয়েটা যেন আজ একেবারে অপরিচিত। তার হাসিটাও যেন কোনো অভিমান পেরিয়ে এখন কেবল অভ্যাসে দাঁড়িয়ে আছে। এতগুলো খাবার কেন রান্না করছো? সালমান অবাক হয়ে জিজ্ঞেস করল। রিমঝিম থামল। হালকা অবাক হয়ে চোখ তুলে তাকালো। তারপর শান্ত কণ্ঠে বলল, কেন, এগুলো কি আজ নতুন কিছু? মানে? সালমান কপালে ভাঁজ ফেলে তাকায়। রিমঝিম একটা শুকনো হাসি দিয়ে বলে, মানে, আমি যখনই বাপের বাড়ি যেতাম, ততদিনের জন্য রান্না করে হিসাব করে রেখে যেতাম। প্রতিদিনের মতো খেতে যাতে কোনো অসুবিধা না হয়। তুমি যেন বুঝতেই না পারো আমি নাই। হা হা। সালমান চুপচাপ দাঁড়িয়ে রইল। চোখে মুখে বিস্ময়ের ছাপ। রিমঝিমের বলা কথাগুলো যেন মাথার ভেতর ধীরে ধীরে গড়িয়ে পড়ছে, প্রতিবার যখন সে বাপের বাড়ি যেত, তখন আগেভাগেই হিসেব করে রান্না করে যেত। তাই বুঝি সে চলে যাওয়ার পরেও প্রতিদিন সেই একই স্বাদের খাবার পাওয়া যেত? একটা পুরনো দৃশ্য আচমকাই স্পষ্ট হয়ে ভেসে উঠল সালমানের চোখের সামনে। সেদিন সকালে রিমঝিম বাপের বাড়ি চলে গিয়েছে। রাতে অফিস থেকে ফিরে খেতে বসেছিল সালমান। পাশে বসা মা ধোয়া ওঠা পাতিল থেকে চামচে করে একে একে খাবার তুলে দিচ্ছিলেন তার প্লেটে। নিজেও পড়ে খেতে বসে পড়লেন। সালমান প্রথম লোকমাটা মুখে নিয়েই থমকে গিয়েছিল। এই তো সেই চেনা স্বাদ যা রোজ প্রতিদিন খায়। অথচ আজ তো রিমঝিম নেই। তবে কি মাই প্রতিদিন রান্না করতেন? মা তো সবসময় এটাই বলতেন। তখনও সালমান দ্বিধায় ছিল। মন বলতো, রিমঝিম এমন নয়। একটা মুরব্বিকে দিয়ে এভাবে সে মোটেও কাজ করাবে না। সে নিশ্চয়ই রান্না করে, কারণ মেয়েটা কখনো অভিযোগ করেনি, কখনো কৃতিত্ব দাবি করেনি। কিন্তু মা যখন বলতেন, প্রায়ই আমি রান্না করি, তোর বউ তো সবসময় পারে না, তখনও একরকম মায়ের কথা বিশ্বাস করেই নিয়েছিল সে। শুধু কারণ, সেই সময় তার মনটাও একটু একটু করে রিমঝিমের ওপর থেকে সরতে শুরু করেছিল। আজ, এই মুহূর্তে দাঁড়িয়ে সালমান নিজেরই স্মৃতিকে বিশ্বাস করতে পারছে না। তার মনে হচ্ছে রিমঝিমি প্রতিদিন নিঃশব্দে এই ঘরটাকে আগলে রেখেছিল। এমনকি নিজের অনুপস্থিতিতেও তার জন্য রান্না করে যেত, যেন খাবারের স্বাদে কোনো ফাঁক না থাকে। এত বছর ধরে সেই খাবারে যে মায়া, যত্ন, ভালোবাসার স্পর্শ সে অনুভব করেছে, সেটা তো কারো আদেশে তৈরি হয়নি। এটা ছিল একান্ত রিমঝিমের নীরব ভালোবাসার বহিঃপ্রকাশ। সালমানের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল।
সে চোখ তুলে তাকালো রিমঝিমের দিকে, এক হাতে রুটি বেলছে, আরেক হাতে তরকারি নেড়ে দিচ্ছে। মুখে হাসি, কিন্তু সেই হাসিতে একটা ক্লান্তির ছাপ। একটা অপমানিত, অবহেলিত অথচ হৃদয়ভরা স্ত্রীর অসীম সহ্যশক্তির চিহ্ন যেন ফুটে আছে তার চোখে মুখে। সালমান আর কিছু বলল না। শুধু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল মনে মনে, তাকে আমি কিভাবে দেখেছিলাম এতদিন? যে মেয়েটা নীরবে আমাকে আগলে রেখেছে, আমি তাকেই ভুল বুঝেছি। সত্যি, আমি মানুষটাকে বুঝতে পারিনি। সালমানের মনে হাজারো প্রশ্ন এসে ভিড়ে। সেদিন রাতে তার মাকে জিজ্ঞেস করার দৃশ্যটা চোখে ভেসে ওঠে। সেদিন রাতে খাবার চিবোতে চিবোতে সালমান থেমে গেল। চেনা স্বাদ মুখে এলেও মনটা কেমন খচখচ করছিল। চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই দেখল মা বসে আছেন, ঠিক আগের মতোই ধোয়া ওঠা পাতিল থেকে খাবার তুলে দিয়েছেন তার প্লেটে। সালমানের ভুরু কুঁচকে উঠল। কিছু একটা মিলছে না। সে ধীরে কণ্ঠে শুধায়, খুব মজা হয়েছে খাবার। কিন্তু মা, রান্না কে করেছে? হালিমা বেগম একটুও না থেমে সোজা জবাব দিলেন, আমিই তো। এই তো এখনই তো রান্না করলাম। ধোয়া উঠছে, দেখছিস না? সালমান চুপচাপ তাকিয়ে রইল। এরপর খানিকটা থেমে আবার বলল, কিন্তু প্রতিদিনের মতো একই স্বাদ পাচ্ছি। একটুও হেরফের নেই। এটা কেমন করে সম্ভব? মুহূর্তের জন্য হালিমা বেগম থমকে গেলেন। তারপর গলার স্বর কড়া করে বললেন, তোর বউ তোরে যা খুশি তাই বোঝায়, আমি বলছি, প্রায়ই আমি নিজে রান্না করি। তাই তো স্বাদ একই পাচ্ছস। তোর বউয়ের প্রতিদিনের কারসাজি তো তোর তো জানাই নেই। সালমান তখন তাৎক্ষণিক কোনো উত্তর না দিলেও আজ হাড়ে হাড়ে সব বুঝতে পারল। মনে মনে অতীতের পাতা উল্টিয়ে কিছু একটা বুঝতে পেরে তার মধ্যে অনুশোচনা এলো। সেই সব দিনগুলো, যখন রিমঝিম নীরবে সব দায়িত্ব পালন করত। সে বলতো না কিছু, দাবি করত না কিছু। তবুও রান্না থেকে শুরু করে ঘর সামলানো সবকিছুতে ভালোবাসার ছাপ থাকত। কিন্তু মা, তিনি কখনো স্বীকার করেননি, বরং এক ধরনের প্রতিযোগিতা চালিয়েছেন অদৃশ্যভাবে। নিজের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে ছেলের স্ত্রীকে ছোট করতে কোনো কসুর করেননি। আর সালমান? সে চুপ থেকেছে। প্রশ্ন করেনি কিছু। চুপচাপ মায়ের কথা বিশ্বাস করেছে। একটা সময়, যখন সন্দেহ হয়েছিল তখনও স্পষ্ট করে রিমঝিমকে কিছু না বলে মনে মনে কষ্ট পুষে রেখেছিল। আজ বুঝতে পারছে, সে আসলে ভালোবাসার বদলে অবহেলাকেই পুরস্কার হিসেবে ফিরিয়ে দিয়েছে রিমঝিমকে। চোখের কোণে একটা দগদগে লজ্জা এসে ভিড় করে। আর মনে হয়, আমি নিজেই তো কখনো জানতেই চাইলাম না, কে প্রতিদিন আমার জন্য এই মায়া মেখে রান্না করত। আমি যদি একবারও জিজ্ঞেস করতাম, তাহলে কি আজ এতটা দেরি হয়ে যেত? সালমান বাস্তবের মধ্যে ফিরে এল। গত রাতের স্মৃতি যেন এক টান দিয়ে তাকে ফিরিয়ে আনল, তখনও রিমঝিম তার প্রতি যত্নবান ছিল, আর সে? তার চোখে ছিল শুধু অবিশ্বাস আর মায়ের প্রতিটি কথা। আজ, সব পরিষ্কার। আজ সে দেখতে পাচ্ছে, রিমঝিমই প্রতিবার নিঃশব্দে দায়িত্ব পালন করে গেছে। কাল ডাক্তার যদি রিমঝিমের মেন্টালি ডিস্টার্বের কথা না বলতো তাহলে হয়তো সে কোনোদিন ওইভাবে রিমঝিমকে খুঁটিয়ে দেখতই না। সালমান ভাবনা থেকে বেরিয়ে রিমঝিমের দিকে তাকায়। রিমঝিম তখন অসুস্থ শরীর নিয়ে একে একে টিফিন বক্সগুলো ভরছে। প্রতিটি বক্সে পরের কয়েকদিনের খাবার হিসেব করে গুছিয়ে রাখছে। সালমান নরম স্বরে শুধায়, তুমি কি সত্যিই প্রতিবার এরকম করতে? রিমঝিম সংক্ষেপে বলে, হ্যাঁ। তারপর আর কিছু না বলে ফ্রিজের দরজা খুলে একে একে বক্সগুলো রাখতে শুরু করে। সালমান তাকিয়ে থাকে কিছুক্ষণ। মলিন শ্বাস ফেলে এগিয়ে এসে রিমঝিমের হাতে আলতো করে স্পর্শ করে। তুমি না অসুস্থ? তোমার বিশ্রাম দরকার। এত কিছু করতে যেও না, প্লিজ। রিমঝিম একবারও তাকায় না। শুধু শান্ত গলায় বলে, তোমার মায়ের জন্য আগামী দিনের খাবার। উনি আর তুমি যেন খাবারের কষ্ট না পাও, এজন্যই করছি। ঠিক সেই মুহূর্তে হালিমা বেগম দ্রুত পায়ে এসে হাজির হন রান্নাঘরে। ছেলেকে বউয়ের হাত ধরা অবস্থাময় দেখে তিনি ফুঁসে উঠেন। চোখে আগুন, কণ্ঠে কটাক্ষের ছোঁয়া ঢেলে চেঁচিয়ে উঠলেন, তুমি কেন অসুস্থ শরীর নিয়ে এসব করতে যাচ্ছ? আমার ছেলের সামনে আমাকে ছোট করে দেখাতে চাইছ? যেন আমি কিছুই করি না?
রিমঝিম ধীরে ফিরে তাকায়, ক্লান্ত গলায় বলে, আম্মা, আমি এমন কিছু বলিনি। আর দেখানোর কিছু নেই, আপনি তো প্রতিবার নিজেই এমন করে সব রেখে যাওয়ার জন্য বলতেন। হালিমা বেগম ছেলের দিকে এক পলক তাকান। এরপর রিমঝিমের উদ্দেশ্যে তোতলানো কণ্ঠে শুধায়, কখন বলেছি এসব করে রেখে যেতে? এরপর এর প্রত্যুত্তর রিমঝিমকে দেওয়ার সময় না দিয়ে নিজেই বলে উঠলেন, আগোবাড়িয়ে এসব করে আর ভালো সাজতেন হবে না। যেখানে যাওয়ার সেখানে যাও। সালমান চুপ করে সব শুনছিল। এই প্রথম তার চোখে নিজের মা সম্পর্কে এক অনুচ্চারিত প্রশ্ন জেগে উঠল। সে কিছু না বলে ধীরে ধীরে সরে আসে রান্নাঘর থেকে। ভেতরে কোথাও অদৃশ্য কষ্ট খোঁচা দিচ্ছে। একসময় যে মা কে চোখ বন্ধ করে বিশ্বাস করত, আজ তার প্রতিটি কথায় প্রশ্ন উঠছে। আর যে স্ত্রীকে কখনো বোঝার প্রয়োজন মনে করেনি, তার নিঃশব্দ দায়িত্ববোধ আজ বুকের গভীরে গেঁথে যাচ্ছে। চলবে ইনশা আল্লাহ। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রিকোয়েস্ট।